কোনোদিন বাচ্চা হবে না মানে ইয়ার্কি মারছেন? ভালো করে দেখুন। ডাক্তারকে প্রায় মারতে উঠল চয়ন। কি হচ্ছে কি? থামো। স্বামীকে থামানোর চেষ্টা করলো অজন্তা। তুমি থামো, বাঁজা মেয়ে মানুষ কোথাকার। দাঁত খিচিয়ে এবার অজন্তার দিকে তেড়ে এলো চয়ন। ভয় পেয়ে গেল অজন্তা। এমনিতে চয়ন খুব রকচটা টাইপের, কিন্তু তাই বলে ডাক্তারের চেম্বারে এসে এরকম করবে? অনেক কষ্টে চয়নকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরে এলো অজন্তা। সারা রাস্তা অজন্তার সঙ্গে কোনো কথা বলল না চয়ন। অজন্তাও তাকে ঘাঁটালো না। বাড়ি ফিরে মায়ের সামনে আবার অজন্তাকে এক হাত নিল চয়ন। যেমন করে হোক বাচ্চা চাই আমার। এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা অজন্তার দিকে তর্জনী উঁচিয়ে নির্দেশ দিল চয়ন। একদিন পর চয়নের মুডটা একটু ঠিক আছে দেখে সাহস সঞ্চয় করে তাকে বোঝাতে গেল অজন্তা। আমি বলি কি, একটা বাচ্চা অ্যাডপ্ট করলে হয় না? সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি পড়ল। মানে কার না কার বাচ্চাকে আমি নিজের বলে মানুষ করব? কি পেয়েছো তুমি আমাকে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কোনো রকমে চোখের জল চেপে ছাদে চলে গেল অজন্তা। ছাদের এক প্রান্তে গিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে তাকিয়ে দেখল শাশুড়ি মা দাঁড়িয়ে। তাকে দেখে আরও জোরে কেঁদে উঠল অজন্তা। কেঁদো না, আমি তোমাকে একটা ওষুধ এনে দেব। খেলে দেখবে গোল আলো করে ফুটফুটে বাচ্চা আসবে। শাশুড়ির কথা শুনে আবেগে তাকে জড়িয়ে ধরল অজন্তা। পিঠে হাত বুলিয়ে তাকে চুপ করালো শাশুড়ি। পরদিন থেকে একটা বিদঘুটে পাঁচন বানিয়ে অজন্তাকে খেতে দিল তার শাশুড়ি। পাঁচনের চেহারা দেখে মুখটা একটু বিকৃত করতেই নরম গলায় সে বলল, এই চেহারা দেখলে হবে না, ভীষণ কাজের জিনিস, পুরোটা খেয়ে নাও। এটা খেলেই হবে মা? অজন্তার গলায় সন্দেহ। আরে বাবা হ্যাঁ, আমার যখন বাচ্চা হচ্ছিল না, আমার শাশুড়ি আমাকে রোজ প্রায় 1 মাস এটা খাইয়েছিলেন। তাতেই সব দোষ কেটে গেছিল আমার। তারপরই তো চয়ন পেটে এলো। শাশুড়ি কেকার গলায় আশ্বাসের সুর। নাক চোখ বন্ধ করে কোনো মতে এক নিঃশ্বাসে গ্লাসের পানীয়টা শেষ করে দিল অজন্তা। প্রথমে গা গুলিয়ে বমি উঠে আসতে চাইল। অনেক কষ্টে সেটা আটকালো সে। 2-3 দিন পর অজন্তা বুঝতে পারল তার শরীরে একটা পরিবর্তন এসেছে। সব সময় কেমন যেন মাথা ঘুরছে। ঝিমুনি একটা ভাব সারা দিন ঘিরে রেখেছে তাকে। শাশুড়িকে বলতে বলল, ওই তো, তার মানেই তো কাজ শুরু করা দিয়েছে। একদিনও এই ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না, বুঝেছ? আরও 4-5 দিন পর চুল আঁচড়াতে গিয়ে অজন্তা দেখল বেশ বড় একগোছা চুল উঠে এলো। তারপর থেকে রোজই প্রায় বেশ কিছুটা করে চুল উঠতে লাগলো তার। চিন্তায় পড়ে গেল অজন্তা। শাশুড়ি বলল, ওষুধের সাইড এফেক্ট হলেও হতে পারে। তাহলে কি ওটা খাওয়া বন্ধ করে দেব মা? জিজ্ঞেস করল অজন্তা। তোমার কাছে বুঝি এখন মা হওয়ার চাইতে নিজের মাথার চুল ধরে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ হলো? রেগে গিয়ে বলল কেকা। অগত্যা পাঁচন খাওয়া চালু রাখতে হলো অজন্তাকে। এদিকে শরীরটাও কেমন যেন খারাপ হতে লাগলো তার। আজকাল প্রায়ই তার মাথা ঘোরে, ভীষণ দুর্বল লাগে। দেখতে দেখতে মাথা প্রায় ন্যাড়া হওয়ার জোগাড়। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে অজন্তা আর বিছানা থেকে ওঠার মতো অবস্থায় রইল না। সারা দিন নির্জীবের মতো বিছানায় পড়ে থাকে সে এখন। তার অবস্থা দেখে একদিন ভীষণ বিরক্তি প্রকাশ করল চয়ন। নিজের চেহারাটা দেখেছ?
ছাল ছাড়ানো মুরগির মতো লাগছে একেবারে। এরপর তুমি চাইলেও আমি আর তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারবো না। বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল অজন্তা। প্রতিবাদ করার মতো শরীরের জোরটুকুও আর নেই তার। সপ্তাহ দুয়েক পর একটা বেশ ডাগর চেহারার মেয়ে চয়নের সঙ্গে বাড়িতে এলো। অজন্তার চোখের সামনে দিয়ে চয়নের সঙ্গে তার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল মেয়েটা। এরপর প্রায় রোজই বাড়িতে আসতে লাগলো মুন্নি নামের মেয়েটি। অজন্তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে ঘরে ঢুকে যায় চয়ন আর মুন্নি। স্টোর রুমের ছোট বিছানায় শুয়ে দেখতে দেখতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অজন্তার। কি আর করবে বলো তো? তুমি তো ওকে বাচ্চার সুখটুকুও দিতে পারলে না, তার ওপর শরীরের এই অবস্থা। পুরুষ মানুষের মন তো অন্যদিকে যাবেই। যেন কোনো ব্যাপার নয় এমন ভাব নিয়ে একদিন বলল শাশুড়ি। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল অজন্তা। মনে কেমন যেন সন্দেহ হলো তার। আজকাল আর শাশুড়ির দেয়া পাঁচনটা খায় না সে। শাশুড়ি আড়াল হলেই বেসিনে ঢেলে দেয়। আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। আমি মুন্নিকে ভালোবাসি। ও আমার বাচ্চার মা হতে চলেছে। ওকেই বিয়ে করব আমি। একদিন মুন্নিকে সঙ্গে করে অজন্তার ঘরে এসে বলল চয়ন। হ্যাঁ, আর তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, হঠাৎ ঘরে ঢুকে এসে বলল কেকা। যার পর নাই অবাক হয়ে গেল অজন্তা। সে কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি নিজেই আবার বলল, মুন্নিকে দেখেছ? কি সুন্দর চেহারা, তোমার মতো নাকি? আমি ওকে খুঁজে বার করেছি। এবার তুমি মানে এখান থেকে কেটে পড়ো দেখি। পরদিনই প্রায় ঘাড় ধাক্কা দিয়ে অজন্তাকে বাড়ি থেকে বার করে দিল তার স্বামী চয়ন আর শাশুড়ি কেকা। অজন্তা বুঝতে পারল শাশুড়ি আসলে তাকে বিষ খাওয়াচ্ছিল এতদিন। প্রথমে সে ঠিক করল পুলিশ স্টেশনে যাবে কমপ্লেন করতে, কিন্তু বড় রাস্তায় এসে গাড়িতে ওঠার আগেই রাস্তাতেই লুটিয়ে পড়ল সে। ক্লান্তিতে অবসন্ন তার শরীর। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে অজন্তা বুঝল একটা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে সে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর দেখল এক সুপুরুষ এসে ঘরে ঢুকল। এই তো জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আপনার? মৃদু হেসে জিজ্ঞেস করল সেই পুরুষ। যতটা সম্ভব সংক্ষেপে তাকে জানালো অজন্তা। বলতে গিয়েই যেন হাঁপিয়ে উঠল সে। তাকে রেস্ট নিতে বলে বাইরে বেরিয়ে গেল ছেলেটি। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখল অজন্তাকে। তারপর কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তার প্রায় আধ ঘন্টা পর গরম স্যুপের বাটি হাতে ঘরে এলো ছেলেটি। অজন্তাকে যত্ন সহকারে তুলে বসিয়ে হাতে স্যুপের বাটি তুলে দিল। কাঁপা কাঁপা হাতে স্যুপ খেতে খেতে ছেলেটার কথা শুনল অজন্তা। দীপ্তেশ নামের ছেলেটি জানালো সে একাই থাকে। রাস্তায় তার গাড়ির সামনেই লুটিয়ে পড়েছিল অজন্তা। যাই হোক, এখন আর কোনো চিন্তা নেই। সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীপ্তেশের ফ্ল্যাটে থাকতে পারে। অসুস্থ মাকে তার এই অবস্থার কথা জানাতে চায় না, সে কথা জানালো অজন্তা। একটু সুস্থ হলে তারপর সে নিজেই মায়ের কাছে চলে যাবে। এরপর দিনগুলো খুব ভালো কাটতে লাগলো অজন্তার। রোজ অফিস থেকে ফেরার পথে দীপ্তেশ তার জন্য খাবার দাবার কিনে আনে। একসাথে চা খেতে খেতে দুজন দুজনের জীবনের গল্প শোনায়, প্রাণ খুলে হাসে। একসাথে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। শরীর মোটামুটি সুস্থ হতে একদিন দীপ্তেশের জন্য রান্না করলো অজন্তা। তার হাতের রান্না খেয়ে খুব খুশি দীপ্তেশ। খেতে খেতেই একদিন অজন্তা জানালো এবার সে মায়ের কাছে চলে যাবে। পরদিন অফিস যাওয়ার সময় অজন্তা দেখল
দীপ্তেশের মুখ ভার। কি হয়েছে জানতে চাইলেও কিছু উত্তর দিল না সে। সন্ধেবেলা ফিরে অজন্তার সামনে বসে দীপ্তেশ বলল, প্রেমিকার কাছে ধোঁকা খাওয়ার পর ঠিক করে নিয়েছিলাম এ জীবনে আর বিয়ে করব না। মেয়েরা সবাই সুবিধেবাদী, কিন্তু তোমাকে এত কাছ থেকে দেখার পর আমার ধারণা পাল্টে গেছে। তুমি চলে যাবে শোনার পর আজ সারা দিন কাজে মন বসাতে পারছিলাম না আমি। বিয়ে করবে আমাকে অজন্তা? হাঁটু মুড়ে তার সামনে বসে নাটকীয় ভঙ্গিতে বলল দীপ্তেশ। কোনো উত্তর দিতে পারল না অজন্তা। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে বিয়ে করে কি করবে দীপ্ত? আমি তো কোনোদিন তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। আমি ওসব নিয়ে একেবারেই ভাবতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি। বাচ্চা চাইলে অ্যাডপ্ট করে নেব। তাতে একটা অনাথ বাচ্চা তো পরিবার পাবে। আমার মতে এটা খুব পুণ্যের কাজ। তুমি আর না করো না অজন্তা। অজন্তার হাতে হাত রেখে বলল দীপ্তেশ। এরপর দীপ্তেশের তদারকিতেই খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে গেল অজন্তা। চয়ন তো তাকে ডিভোর্স দিতে পেরে খুব খুশি। আর এতদিনে নিজের পুরনো চেহারা পুরোপুরি ফিরে পেয়েছে অজন্তা। এর প্রায় বছর চারেক পর একদিন বিকেলে মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছে দীপ্তেশ আর অজন্তা। হঠাৎ রাস্তার পাশে এক ভিখারিনীকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হলো অজন্তার। খুব কাছে গিয়ে ভালো করে দেখে চিনতে পারল সে। চয়নের মা কেকা। জরাজীর্ণ ময়লা শরীরে শতচ্ছিন্ন একখানা কাপড় কোনো মতে জড়ানো। আপনি কি কেকা রায়? নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল অজন্তা। হাঁ হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে মুখে হাসি ফুটে উঠল কেকার। অজন্তা, তুমি কেমন আছো? এরপর অজন্তা জিজ্ঞেস করার আগেই গড়গড় করে সব বলে যেতে লাগলো কেকা। আমার ছেলের সঙ্গে বিয়েটা হয়ে যেতেই মুন্নি তার আসল রূপ দেখাতে শুরু করলো। আমাকে যেন আর সহ্যই করতে পারছিল না। রোজ ঝগড়া করত। একবার আমার জ্বর হলো। আমাকে না খেতে দিয়ে ফেলে রাখলো 3 দিন। আর আমার ছেলেটাও যেন কেমন হয়ে গেল। মুন্নি ছাড়া কিছুই বোঝে না। তুমি কত ভালো মেয়ে ছিলে। তোমাকে কষ্ট দিয়েছি বলেই বোধ হয় আজ এই অবস্থা আমার। চোখের জল মুছতে মুছতে বলল কেকা। প্রাক্তন শাশুড়ির কথা শুনে মনটা খারাপ হয়ে গেলেও কিছু বলল না অজন্তা। মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে গেল। মা, 2 দিন কিছু খাইনি। আমাকে কিছু টাকা পয়সা দিয়ে জানা? অনুনয়ের সুরে বলল কেকা। না শোনার ভান করে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল অজন্তা।